ওয়ালাইকুম রহমতুল্লাহ। মানবিজ্ঞানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে তোমাদেরকে ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। আচ্ছা, শুরুতেই আমরা একটা ব্যাকগ্রাউন্ড আলোচনা করে নিই। ইংরেজ ঔপনিবেশিক শাসনটা শুরু হয়েছিল কিভাবে? তোমরা নিশ্চয়ই আগের টপিকগুলো দেখেছো যে প্রথম অধ্যায়ের মাঝে আমাদের ছিল ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। অর্থাৎ ভারতবর্ষে ইউরোপীয়রা শুরুতে আগমন শুরু করে এবং তাদের আগমনের প্রাথমিক উদ্দেশ্য ছিল হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে তারা মূলত আগমন শুরু করে। তাদের এই ব্যবসার উদ্দেশ্যটা আস্তে আস্তে রূপ নেয় হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। ঠিক আছে, এরপরে মানে তারা রাজ্য দখল করা, তারপরে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক কাজের মাঝে নাক গলানো, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার তারা শুরু করে। তো এরকম করতে করতে তাদের মাঝে তো সবাই টিকবে না। ইউরোপীয়দের মাঝে আগমন করে হচ্ছে, তোমরা জানো, ব্রিটিশরা তো আরো পরে আসে। এরও আগে আসে হচ্ছে ধরো তোমার পর্তুগিজ, ঠিক আছে, তারপরে ধরো ব্রিটিশ, এরপরে হচ্ছে ডাচ আসে, ওলন্দাজ আছে, এরপরে অনেকেই আসে, এরকম একে একে করে অনেক ব্রিটিশ ইউরোপিয়ান কোম্পানিরাই আসে। তো তাদের মাঝে সর্বশেষ যারা টিকে তারা হচ্ছে এই ধরো তোমার ইংরেজ। ঠিক আছে, ইংরেজরা শেষ পর্যন্ত তাদের যেই কর্তৃত্ব, সেই কর্তৃত্বটা ধরে রাখতে পারে। এরপরে 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে যে ঘটনাটা ঘটেছিল আমরা সবাই নিশ্চয়ই জানি, প্রথম অধ্যায়ের মাঝে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তো সেটার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় এবং কি করে ইংরেজরা, ব্রিটিশরা মানে আমাদের শাসন ভারের মাঝে হস্তক্ষেপ শুরু করে দেয়। তো তখন মূলত 1757 থেকে নিয়ে 1858 সাল পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডটার মাঝে শাসন করে হচ্ছে কারা? কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এই টাইম পিরিয়ডটার মাঝে কারা শাসন করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে। এখন তারা যে এই 1757 থেকে 1858 পর্যন্ত একটা শাসন কার্য পরিচালনা করে, এইটার মাঝখান দিয়ে একটা বড় গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে যায় 1857 সালে। ঠিক আছে, 1857 সালে কি ঘটে, যেটা তোমরা এই দ্বিতীয় অধ্যায়ের একদম শেষ অংশে পড়ে এসেছো, যে কোম্পানি আমলের একদম শেষ পর্যায়ে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে তোমার মহাবিদ্রোহ। ঠিক আছে, 1857 সালের মহাবিদ্রোহ, যাকে ইংরেজিতে গ্রেট রিভোল্ট বলা হয়। অর্থাৎ এই যে এত বছরের একটা অসন্তোষ, 1757 থেকে নিয়ে 1857 পর্যন্ত এই যে 100 বছর তারা শাসন করছে, এই 100 বছর শাসনের মাঝে আমরা সবাই জানি তাদের মেইন যেই উদ্দেশ্যটা ছিল, মেইন যেই কাজটা ছিল, সেটা হচ্ছে যে আমাদের কৃষি খাতে শোষণ করা, তারপরে হচ্ছে ইকোনমিক এক্সপ্লয়টেশন, অর্থনৈতিক শোষণ, তারপর হচ্ছে সামাজিক দিক থেকে আমাদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করে রাখতো এই ভারতীয় অঞ্চলকে। তারপরে হচ্ছে আরো যত শোষণ আছে, সব ধরনের শোষণ তারা কার্যক্রমটা পরিচালনা করেছিল। এবং এরই ভিত্তিতে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা হচ্ছে তোমার 1857 সালের যে মহাবিদ্রোহের ঘটনা। তো এই মহাবিদ্রোহের ফলে হয় কি, যে ইংরেজ কোম্পানির যে একটা নড়বড়ে ভাব, সেই নড়বড়ে ভাবটা সবার মাঝে একদম পুরো প্রকাশ হয়ে যায়। এবং এটার ফলাফল হিসেবে তোমরা পড়েছো যে 1857 সালের এই মহাবিদ্রোহের ফলে ইংরেজ কোম্পানির নড়বড়ে ভাবটা প্রকাশ পায়। তারপরে হচ্ছে ভারতের স্বাধীনতার যে স্বপ্ন, সেটা ভারতীয়রা দেখতে শুরু করে। তারপরে হচ্ছে তোমার রানী সরাসরি ক্ষমতা দখল করে। তো এই 1857 সালের ফলে আজকে আমাদের যে মেইন পয়েন্টটা, সেটা হচ্ছে যে রানী ভিক্টোরিয়া সে সরাসরি ব্রিটিশ
সম্রাজ্ঞী সে সরাসরি ক্ষমতাটা শাসনভারটা গ্রহণ করে। ঠিক আছে। আচ্ছা, তো শুরুতেই আমাদের যে টপিকটা সেটা হচ্ছে 1858 সালের ভারত শাসন আইনের প্রক্রিয়া। 1857 সালের যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহের ফলে যখন ব্রিটিশরা এটা বুঝতে পারে, ব্রিটিশ গভর্নমেন্ট এই জিনিসটা আজ করতে পারে যে আসলে ভারতবর্ষ তো অনেক বড় একটা রিজিয়ন, এই এত বড় একটা রিজিয়ন, এত বড় একটা অঞ্চল, এই অঞ্চলটা একটা কোম্পানির দ্বারা শাসিত হওয়াটা আসলে পসিবল না। তো এই জিনিসটা যারা যখন তারা রিয়েলাইজ করা শুরু করে, তখনই ব্রিটিশ গভর্নমেন্ট কি করে, যে সরাসরি যে শাসন ভারটা ছিল সেই শাসন ভারটা কোম্পানি থেকে ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে নেয়। ঠিক আছে। এই ব্রিটিশ গভর্নমেন্ট যে নেয় সেটাই হচ্ছে 1858 সালের ভারত শাসন আইন। ভারত শাসন আইন। তো এটার প্রক্রিয়াটা কি ছিল? এই ভারত শাসন আইনের মাঝে কিছু প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াগুলো হচ্ছে আমাদের এখন আলোচনা। আইন সংস্কার, সামরিক সংগঠন, রাজস্ব সংস্কার, শিক্ষা সংস্কার। অর্থাৎ কোম্পানি আমলের যেই একটা স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচার পুরোটা পরিবর্তন করে দেয় ব্রিটিশ সরকার এসে। এবং ব্রিটিশ সরকার তার নিজস্ব যেই ছিল, স্টেট সভাসদ ছিল, সেই সভাসদের একজনকে এখানের অর্থাৎ ভারতবর্ষের যেই ভাইসরয়, সেই ভাইসরয় নিযুক্ত করে। প্রথম ভাইসরয় কে ছিল? প্রথম ভাইসরয় ছিল হচ্ছে লর্ড ক্যানিং। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে সবকিছুর জন্যই খুব কাজে দিবে তোমাদের। এইচএসসি বলো, তারপরে হচ্ছে ধরো তোমার অ্যাডমিশন বলো, এরপরে হচ্ছে চাকরি জীবনের প্রস্তুতি বলো। আসলে হিস্ট্রি সাবজেক্টটা হচ্ছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নি সবার কাছে। হিস্ট্রি সাবজেক্টটা এটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আসলে শুধু কেবল যে এইচএসসি কিংবা তাদের মাঝে সীমাবদ্ধ থাকবে বিষয়টা এরকম না। এটা সবার প্রয়োজন হবে। ধরো তোমার এইচএসসির পরে তোমার যে স্টেপ, সেই স্টেপটা হচ্ছে অ্যাডমিশন, তাই না? এই অ্যাডমিশনের ক্ষেত্রে জিকে যেই সেক্টরটা আছে, জিকে সেক্টরের মাঝে তোমরা হিউজ কোশ্চেন দেখতে পারবে যেটা জাস্ট হিস্ট্রি ডিপেন্ডেন্ট। ঠিক আছে। ধরো তোমার ডিইউ বলো, তারপরে হচ্ছে আরইউ বলো, তারপরে হচ্ছে জেইউ, মানে যত তোমাদের ড্রিম যেসব ইউনিভার্সিটিগুলো আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ক্ষেত্রেই এই জিনিসটা লক্ষ্য করবে যে একটা মেজরিটি কোশ্চেন আসে হচ্ছে হিস্ট্রি থেকে। তো এই কারণে মানবিকিয়ান হও বা হচ্ছে তোমার অন্য যে কোনো সেক্টরের হও, তারপরে হচ্ছে তোমরা জানো যে মেডিকেল যারা পড়ে তাদেরকেও জিকে পরীক্ষা দিতে হয়, ইঞ্জিনিয়ারিং তাদেরকেও জিকের উপর দখল থাকতে হয়, তারপরে হচ্ছে ধরো তোমার যারা ব্যবসায় প্রশাসন আছে তাদেরও জিকের উপর দখল থাকতে হয়। সুতরাং জিকের উপর যেহেতু দখল থাকতে হয় এবং জিকের একটা মেজরিটি পার্সেন্ট কোশ্চেন যেহেতু হিস্ট্রি থেকে আসে, সুতরাং এই হিস্ট্রির গুরুত্বটা তোমরা সকলে আজ করতে পারছো। সুতরাং যাদের হিস্ট্রি সাবজেক্ট আছে তোমরা সবাই চেষ্টা করবে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করব, খুব মনোযোগ দিয়ে এই জিনিসগুলো খেয়াল করতে। আর যাদের নেই তারাও চেষ্টা করবে, সকলের জন্য আসলে এই জিনিসটা প্রয়োজন যে হিস্ট্রির যেই বেসিক জিনিসগুলো আছে, তারপরে হচ্ছে লাইভ ক্লাসের মাঝে আমরা যেগুলো আলোচনা করব, বেসিক ক্লাস, সলভ ক্লাস যেগুলোই হবে, সেই জিনিসগুলো জাস্ট একটু দেখে জেনে রাখা। কারণ এটা হচ্ছে তোমার সামনের জীবন পুরোটার জন্যই প্রয়োজন। ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট আমি একদম পুরো মার্কেটিং করছি বিষয়টা এরকম না, এটা বাস্তবতা। এটা তোমরা সামনে গেলে আরো ভালোভাবে লক্ষ্য করতে পারবে। বিশেষ করে হিস্ট্রির যারা স্টুডেন্ট, যারা হিস্ট্রি সাবজেক্টটা নিয়েছো, তারা এই জিনিসটা খুব ভালোভাবেই আজ করতে পারবে যে আসলে কি উপকারটা তোমাদের হয়েছে। এই যে এতগুলো টপিক পড়তেছো, এই যে ধরো তোমার হিস্ট্রি ফার্স্ট পেপারে যেগুলো আছে, সেকেন্ড পেপারে যেগুলো আছে, এই টপিকগুলো যে তোমরা পড়তেছো, এগুলো যে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে, চাকরি জীবনের প্রস্তুতির ক্ষেত্রে, তারপরে হচ্ছে ভবিষ্যতে কি পরিমাণ উপকারটা করছে, তাহলে মানে এই জিনিসটা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে আজ করতে পারবে। যাই হোক, কথা আর না বাড়াই, এরপরে আসো আরেকটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। এটাও খুব গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করবে। এবং হিস্ট্রি পড়ার ক্ষেত্রে তোমরা যখনই, মানে জীবন তো আসলে শুরু, পড়াশোনার ক্ষেত্রে যখনই যে স্টেপেই পড়াশোনা করবে হিস্ট্রির ব্যাপারে, এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবে। 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে। ফ্যাক্টটা কি জিনিস? হিস্ট্রি পড়ার ক্ষেত্রে তোমরা দুইটা জিনিস গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখবে। একটা হচ্ছে ফ্যাক্ট জিনিসটা কি? ফ্যাক্ট জিনিসটা হচ্ছে যেই ঘটনাটা একেবারে চিরায়িত সত্য এবং সেটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে। আর এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন।
ঠিক আছে, ইন্টারপ্রিটেশনটা লিখলাম না। তাহলে একটা হচ্ছে ফ্যাক্ট আর একটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। ফ্যাক্টটা হচ্ছে কি, মনে করো যে একটা সত্য ঘটনা যেটা, আর ইন্টারপ্রিটেশনটা কি, সেটা হচ্ছে ব্যাখ্যা। অর্থাৎ যে ঘটনায় তোমার সামনে আসুক না কেন, তুমি সবসময় দুইটা জিনিস খেয়াল রাখবা, একটা হচ্ছে ফ্যাক্ট আর একটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। ফ্যাক্ট জিনিসটা কি? ফ্যাক্ট জিনিসটা হচ্ছে এমন কিছু ঘটনা, এমন কিছু তোমার বিষয়, যে বিষয়টাকে কোনো সময় কেউ চেঞ্জ করতে পারবে না। আর ইন্টারপ্রিটেশনটা কি? ইন্টারপ্রিটেশনটা হচ্ছে ব্যাখ্যা। ঠিক আছে, এক একজন মানুষ এক একটা সিচুয়েশনের হিস্ট্রিক্যাল এক একটা ফ্যাক্টের এক একটা ব্যাখ্যা দাঁড় করাবে। ধরো কথার কথা, আমি জাস্ট বোঝার জন্য বলছি, 2024 সালের জুলাই মাসে, হ্যাঁ, জুলাই মাসে আমাদের যেই একটা গণ অভ্যুত্থান হয়েছিল, ঠিক আছে, গ্রেট জুলাই নামে যেটা আমরা চিনি। তো জুলাই মাসে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, সেইটা যে মনে করো 2024-এর জুলাইতে হয়েছে, এটা কি কেউ পরিবর্তন করতে পারবে? এই ইনফরমেশনটা কেউ পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, এই জিনিসটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। জুলাই মাসে এই ঘটনাটা ঘটেছিল, জুলাই এবং আগস্টের 5 তারিখে। ধরো তোমার 5ই আগস্ট, 5ই আগস্ট কি হয়েছিল? আমরা যেই বিজয়টা লাভ করেছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো মানে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা যেটাই হোক, 5ই আগস্ট যেটা, সেটা তো কেউ পরিবর্তন করতে পারবে না, তাই না? যে এই ঘটনা যে 5ই আগস্টে হয়েছে। কেউ যদি বলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটা আসলে 5ই আগস্টে হয়নি, জুলাইয়ের গণ অভ্যুত্থানটা ধরো তোমার 16ই জুলাইতে হয়েছিল, কথার কথা বললাম, এটা বললে তো তার কথা কেউই মেনে নিবে না। সে ধরো তোমার দেশে থাকুক, বাইরে থাকুক, বাংলাদেশের যে অঞ্চলেই থাকুক, বিশ্বের যে অঞ্চলেই থাকুক, অথবা সে এখন বলুক, 100 বছর পরে বলুক, যখনই বলুক, এই জিনিসটা কেউ চেঞ্জ করতে পারবে না। আর আরেকটা ব্যাপার দেখো, সেটা হচ্ছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে একজন একটা কথা বলল যে সম্পূর্ণ ছাত্ররাই এই গণ অভ্যুত্থানটার জন্য দায়ী। ঠিক আছে, এবং ছাত্রদের মাধ্যমেই এই জিনিসটা হয়েছিল, ছাত্র ছাড়া আর কেউ এটার মাঝে অংশগ্রহণ করেনি। ঠিক আছে, কথার কথা, একজন একটা ব্যাখ্যা দাঁড় করালো, আরেকজন আরেকটা ব্যাখ্যা দাঁড় করালো যে ছাত্ররা অংশগ্রহণ করছে, ছাত্রদের সাথে আমজনতাও অংশগ্রহণ করছে। ঠিক আছে, তার আরেকটা ব্যাখ্যা। এরপর আরেকটা ব্যাখ্যা দাঁড় করালো যে ছাত্ররাও অংশগ্রহণ করছে, কিন্তু তাদের মাঝে মানে মূল ভূমিকা পালন করছে যারা, তারা হচ্ছে ছাত্রদল। ছাত্রদল সরি ছাত্রদল প্লাস ছাত্র শিবির, ধরো তোমার এই রাজনৈতিক দলগুলাই মূল ভূমিকা পালন করছে। একজন একটা ব্যাখ্যা দাঁড় করালো, আরেকজন আরেকটা ব্যাখ্যা দাঁড় করালো যে আসলে রাজনৈতিক দলের কোন রকমের ভূমিকাই এখানে ছিল না। ঠিক আছে, অনেকজন অনেক রকমের ব্যাখ্যা দাঁড় করাতে পারে, এবং ধরো তোমার এই ব্যাখ্যাগুলো একটা সময় এক একটা সময় এক একটা ব্যাখ্যা জনপ্রিয় হতে পারে। ধরো তোমার যে সময় কথার কথা সামনে বিএনপি ক্ষমতায় আসলো, তাদের আমলে এই জিনিসটা প্রচলিত হবে, এই জিনিসটা সবাইকে গলদঘন করার চেষ্টা করবে যে হচ্ছে তোমার ছাত্র দলের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল, বা বিএনপির ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল। এরপর আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে যে তোমার কি বলে ওটাকে, অন্য একটা রাজনৈতিক দলের একটা ধরো তোমার ছাত্র শিবির ধরো, অথবা অন্য যে কোনো রাজনৈতিক ধরো, ইন্টারপ্রিটেশনটা, এই ব্যাখ্যাটা এক একজন এক একভাবে দাঁড় করাইতে পারবে। কিন্তু যে ফ্যাক্টটা ছিল 5ই আগস্টের, যে ফ্যাক্টটা ছিল, ঠিক আছে, ওই 5 আগস্টের ফ্যাক্টটা কিন্তু কেউ পরিবর্তন করতে পারবে না। সুতরাং তোমরা হিস্ট্রি পড়ার ক্ষেত্রে, হিস্ট্রির যে কোনো টপিক পড়ার ক্ষেত্রে এই দুইটা জিনিস লক্ষ্য করবা, কোনটা ফ্যাক্ট আর কোনটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, কোনটা হচ্ছে একদম পুরো এমন তথ্য যে তথ্যটাকে কেউ পরিবর্তন করতে পারবে না, আর কোনটা এমন তথ্য যেই তথ্যটাকে, এমন ব্যাখ্যা যে ব্যাখ্যাটাকে এক একজন ব্যাখ্যাটা ব্যক্তিভেদে বিভিন্ন হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য করলে তোমাদের একদম পুরো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রেই তোমরা দেখবা যে আসলে এক একজন এক এক ব্যাখ্যা দাঁড় করাইতেছে, এক একজন এক এক কথা বলতেছে, তো তখন তোমার কাছে বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে যাবে যে আসলে মেইন ফ্যাক্ট তো কেউ চেঞ্জ করতে পারবে না। আবার দেখো 1971 সালের যেই মুক্তিযুদ্ধ হয়েছিল, হ্যাঁ, 1971 সালে, এই 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটাই কেউ চেঞ্জ করতে পারবে? কেউ কি বলতে পারবে না 74 সালে হয়েছিল? কেউ কি বলতে পারবে না 75 সালে হয়েছিল? এটা কথা কেউ বলতে পারবে না। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে ফ্যাক্ট। এখন তোমাদের পড়ার ক্ষেত্রে, হিস্ট্রি যারা পড়ছো, তোমাদের পড়ার ক্ষেত্রে ফ্যাক্ট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আর
ইন্টারপ্রিটেশন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলা জাস্ট বুঝে যাবা, ঠিক আছে, যে আসলে প্রক্রিয়াটা এরকম ছিল, প্রসেসটা এরকম ছিল, কারণটা এরকম ছিল, এই কারণে এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনার ফলাফলটা এরকম ছিল, জাস্ট একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করবা। আর ফ্যাক্ট যেটা আছে সেটা একদম পুরো মুখস্থ করে ফেলবা। এই জিনিসটা যদি করতে পারো তাহলে হিস্ট্রির একদম পুরো যেই যত কিছুই হোক না কেন, হিস্ট্রির যে চ্যাপ্টারই হোক না কেন, যাই হোক না কেন, সবকিছু তোমার জন্য একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা এই এতক্ষণ যে আলোচনা করলাম সেটার আলোকেই আমরা প্রত্যেকটা টপিক একটু ডিসকাশন করার চেষ্টা করব। শুরুতে আসো, সেটা হচ্ছে যে 1858 সালের ভারত শাসন আইনের প্রক্রিয়া। এখন এখানে আমাদের ফ্যাক্টটা কি? 1858 সাল, ঠিক আছে, অর্থাৎ ব্রিটিশ আমলটা যে শুরু হয়েছিল ঔপনিবেশিক শাসনের, একটা ছিল হচ্ছে কোম্পানি পার্ট আর একটা হচ্ছে ব্রিটিশ পার্ট, তাই না? এই ব্রিটিশ পার্টটা যে শুরু হয়েছিল সেটা কখন? 1858 সালে। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে আইন পাস হয় যে ভারত শাসনটা সরাসরি একদম পুরো ব্রিটিশ শাসনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। তো 1858 তোমাদের সবাইকে একদম পুরো টোটস্থ করে ফেলতে হবে। এবং ধরো তোমার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, তারপরে হচ্ছে সিকিউর এমসিকিউর ক্ষেত্রে, বিশেষ করে সৃজনশীলের ক্ষেত্রে তোমরা যদি অনুধাবনমূলক প্রশ্ন বলো, তারপরে হচ্ছে ধরো তোমার ব্যাখ্যামূলক প্রশ্ন বলো, এরকম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে 1858 তোমরা মুখস্থ করছো না, 1858, এই 1858টাকে মনে করো যে 1858 সালের এটার ফলে এটা হয়েছিল, 1858 সালে এটার ফলে এটা হয়েছিল। তো এই বেসিক ফ্যাক্টটাকে তোমরা বারবার উল্লেখ করতে পারবে, ঠিক আছে। কিন্তু যদি ধরো তোমাদের এই 1858টা মনে নাই, হ্যাঁ, কথার কথা, এই যে ফ্যাক্ট যেটা সেই জিনিসটা তোমাদের মনে নেই, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমাদের করণীয়টা হচ্ছে একদম মানে কোনো সালই উল্লেখ করার দরকার নাই, ঠিক আছে, ডাইরেক্ট ইন্টারপ্রিটেশনের দিকে চলে যাবে। এটা একটা বেসিক সিক্রেট, এই জিনিসটা তোমরা সবাই খেয়াল রাখবে। সেটা হচ্ছে যে যদি ফ্যাক্ট জানা না থাকে তাহলে ডাইরেক্ট ইন্টারপ্রিটেশনের দিকে চলে যাবে। রং ফ্যাক্ট লেখার কোনো দরকার নাই। রং ফ্যাক্ট মানে বুঝছো তো, বেসিক ইনফরমেশন যেটা যেটা একদম পুরো চেঞ্জেবল না, সেই ইনফরমেশনটা ভুল লেখার কোনো স্কোপ নাই। এবং সেটা যদি তোমরা লেখো, কথার কথা, ধরো তোমার এই সৃজনশীলের ক্ষেত্রে প্রথম মানে ক নাম্বার প্রশ্নের মার্ক হচ্ছে 1, খ নাম্বার হচ্ছে 2, গ নাম্বার হচ্ছে 3, আর ঘ নাম্বার হচ্ছে 4, তাই না? এই ক্ষেত্রে ধরো তোমার এই 3 এবং 4, এই 3 এবং 4-এর মাঝে সম্পৃক্ত হচ্ছে 1858 সাল নিয়ে একটা কথা। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টের যে আইনটা নিয়ে একটা কথা, যে ভারত শাসনটা সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের অধীনে চলে যায়। তো এইটার ক্ষেত্রে তোমরা কি করলা? 3 এবং 4 অ্যান্সার করার ক্ষেত্রে তোমরা কি করলা? 1858 না লিখে এখানে লিখলা হচ্ছে 1758, ঠিক আছে। আবার এখানে কি লিখলা? যে ধরো তোমার 1856 লিখলা, কথার কথা। এরকম কাজগুলো যদি করো তাহলে যদি এক্সামিনার চায় তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা 00 দিয়ে দিতে পারে। তুমি অনেক সুন্দর ব্যাখ্যা লিখছো, ঠিক আছে, কিভাবে ব্রিটিশরা শাসনভার গ্রহণ করে, এর প্রক্রিয়াটা কি ছিল, সবকিছু অনেক সুন্দর করে লিখছো। কিন্তু তোমাদের অ্যান্সারের ফ্যাক্টটা যদি মানে ভুল হয়, যেই মেইন ঘটনাটা, যেই সালটা, সেই জিনিসটা যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাকে একদম 00 দিতে পারে। কারণ হচ্ছে বেসিক ইনফরমেশনটাই তোমরা একদম ভুল করে ফেলছো, বুঝছো? এই জিনিসগুলো একদম ভুল করা যাবে না। যাই হোক, এবার আসো ভারত শাসন আইনের প্রক্রিয়াটা কি ছিল। ভারত শাসন আইনের প্রক্রিয়াটার মাঝে আইন সংস্কার, সামরিক সংগঠন, রাজস্ব সংস্কার, শিক্ষা সংস্কার, তারা আইনগুলোকে সংস্কার করেছিল, ঠিক আছে। কোম্পানি শাসন আমলের ক্ষেত্রে যেসব আইনগুলো ছিল সেসব আইনগুলোর মাঝে যেগুলো অপ্রয়োজনীয়, তারপরে হচ্ছে এই টাইপের যেগুলো ছিল, যেগুলো সামঞ্জস্যপূর্ণ না, এগুলো তারা সংস্কার করেছিল। সামরিক সংগঠন, হ্যাঁ, তারা সামরিক ক্ষেত্রেও তারা ব্যাপক পরিবর্তন করেছিল। এরপরে ধরো তোমার রাজস্ব সংস্কার, শিক্ষার ক্ষেত্রেও তারা অনেক বেশি এঙ্গেজমেন্ট বাড়াইছিল ভারতীয়দের মাঝে। যাই হোক, এটা হচ্ছে মেইন আলোচনা 1858 সালের ভারত শাসন আইনের প্রক্রিয়া। 1 নম্বর টপিক আমাদের শেষ হলো। এখন আসো আমরা পরের টপিকে চলে যাই, লর্ড রিপন। তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটার মাঝে ভারত শাসন আইনের প্রক্রিয়ার পরে যে টপিকটা আছে 2 নম্বর টপিক, সেই টপিকটা হচ্ছে লর্ড রিপনকে নিয়ে, ঠিক আছে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন, উদারনৈতিক একজন শাসক ছিলেন। লর্ড রিপন সম্পর্কে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আগে তো কোম্পানির যারা হেড হতো, কোম্পানির যারা ডিরেক্টর ছিল, তারপরে হচ্ছে তাদের আন্ডারে আমাদের ভারতবর্ষটা চলতো, তাই না? এখন 1858 সালে যখন ব্রিটিশ সরকার সরাসরি ক্ষমতাটা নিয়ে নিল, তখন কি হয়েছে যে তখন ধরো তোমার
সরাসরি কোম্পানির এখানে কোনো হাত ছিল না, পুরোটা কার্যক্রমই পরিচালনা করছে ব্রিটিশ পার্লামেন্ট। ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্টে যখন যে শাসক এসেছে তখন তার আন্ডারে সেই বিধানগুলো হয়েছে। তো 1880-র যে সময়কালটা, এই সময়কালটার মাঝে ব্রিটিশ পার্লামেন্টের যে শাসক ছিল সে ছিল হচ্ছে উদারনৈতিক। ঠিক আছে, উদারনৈতিক ছিল। এবং অ্যাকর্ডিংলি উদারনৈতিক, তারা যে উদারনৈতিক ছিল তাদের যে সদস্যরা ছিল, ঠিক আছে, মেম্বার অফ পার্লামেন্ট যারা ছিল, এমপিরা ছিল, তারা সবাই নিশ্চয়ই উদারনৈতিক মন মানসিকতারই হবে, তাই না, যেহেতু উদারনৈতিক দল ক্ষমতায় এসেছে। তো তারা কি করছে, যেই শাসকটাকে লর্ড রিপন উনাকে যে নিয়োগ করছে, উনার যেই বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে উদারনৈতিক বৈশিষ্ট্য। এই উদারনৈতিক বৈশিষ্ট্যটা যেমনই ভাবে আমাদের হচ্ছে ধরো তোমার ভারতবর্ষের উপকার বয়ে আনে, তেমনই ভাবে ব্রিটিশ যেই শাসন, সেই শাসনের আস্তে আস্তে অশনি সংকেত ঘটাতে শুরু করে। কারণ এর কারণটা কি? এর কারণ হচ্ছে ধরো তোমার তিনি যে সংস্কারগুলো করেছিলেন সেই সংস্কারগুলোর মাঝে কিছু এমন ছিল যেগুলো হচ্ছে 1947 সালে যেই ধরো তোমার স্বাধীনতা আমরা পেয়েছিলাম ভারতবর্ষের, সেই স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিল। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো যে তার মনোভাবটা কি ছিল, উদারনৈতিক মনোভাব। তার মানে যদি তোমাদের কোশ্চেন আসে, ধরো তোমার সিকিউ এমসিকিউ দোনো ক্ষেত্রে আসতে পারে, যেই ধরো তোমার এমসিকিউর ক্ষেত্রে আসলো যে নিচের কোন শাসক উদারনৈতিক ছিলেন, তার মাঝে ধরো তোমার দিল হচ্ছে লর্ড ক্লাইভকে, ঠিক আছে, তারপরে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, তারপর হচ্ছে এরকম আরো কয়েকজনকে দিল, তার মাঝে একজন হচ্ছে লর্ড রিপন। তাহলে অ্যান্সারটা কি হবে? লর্ড রিপন। তিনি উদারনৈতিক শাসক ছিলেন। এরপরে তিনি রাজনৈতিক সংস্কার করেছিলেন। রাজনীতির ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে স্থানীয় স্বায়ত্ত শাসন। ঠিক আছে, স্থানীয় স্বায়ত্তশাসন, তার একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট ছিল হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। এই স্থানীয় স্বায়ত্তশাসনটাই মূলত হিস্টোরিয়ানরা এই জিনিসটা খুব ইন্ডিকেট করছে যে স্থানীয় স্বায়ত্তশাসনের যে সংস্কারটা তিনি করেছিলেন সেটাই আস্তে আস্তে ভারত স্বাধীনতার পথ উন্মোচিত করে ফেলেছিল। ঠিক আছে, এরপরে আসো সংবাদপত্রের স্বাধীনতা প্রদান। সংবাদপত্র জানোই তো যে যদি কোনো ফ্যাসিস্ট শাসক থাকে যার শোষণ করার মনোভাব, সে কিন্তু আসলে চায় না যে সংবাদপত্রটা স্বাধীন থাকুক। কারণ সংবাদপত্র স্বাধীন থাকলে তাদের অনেক সমস্যা, অনেক প্রবলেম। কারণ হচ্ছে তার যেই কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো সে সুন্দরভাবে করতে পারবে না। তারপরে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই মানে প্রত্যেক দিন নিউজ বের হবে, তার এক একটা সমালোচনা, তার বড় বড় কার্যক্রমের সমালোচনার ক্ষেত্রে, তাই না, সংবাদপত্র। তাদের সেজন্য তার কাজের একটা ব্যাঘাত সৃষ্টি হবে। কিন্তু উদারনৈতিক শাসক ছিলেন বলে তিনি চিন্তা করলেন যে না, আসলে সংবাদপত্রের যেই স্বাধীনতা, সেই স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে। তো তিনি সংবাদপত্রের স্বাধীনতা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শিক্ষা সংস্কারের ক্ষেত্রেও তিনি মনোনিবেশ করেছিলেন। এই যে স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রণয়ন, যেটা আমি ধরো তোমার রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে বলেছিলাম, এইটা বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট। তো এই একটা ধরো তোমার সাধারণত কোশ্চেনও আসে, যে এই এমসিকিউর ক্ষেত্রে তোমাদের আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রণয়ন করেছিলেন তিনি। ঠিক আছে, স্থানীয় স্বায়ত্তশাসন আইনটা কেন গুরুত্বপূর্ণ ছিল? দেখো, 1757 সালে যখন এই স্বাধীনতা অস্তমিত হয়ে যায়, বাংলার স্বাধীনতা, তখন থেকে কি নিয়ে কিন্তু বাংলার মানুষজন আর স্বাধীনভাবে শাসন করার যে স্বপ্ন, সেই স্বপ্নটা আর দেখতে পারতেছিল না। ঠিক আছে, সেই স্বপ্নটার মাঝে তাদের ভাটা পড়ে যায়। তো এই যে স্থানীয় স্বায়ত্তশাসনটা কি করে, বাংলার যে একদম পুরো মানে সাধারণ জনগণ আছে, বাংলার সাধারণ জনগণকে শাসনের ক্ষেত্রে, শাসন কার্যের সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি করে। ঠিক আছে, এই জন্য হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং লর্ড রিপনের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঠিক আছে, স্থানীয় স্বায়ত্তশাসন। এরপরে আসো প্রজাস্বত্ব আইনের ভিত্তি স্থাপন। প্রজাস্বত্ব আইনটা কি তোমরা জানবে, বেঙ্গল টিনেন্সি অ্যাক্ট। টিনেন্সি অ্যাক্টটা হচ্ছে ধরো তোমার এবারের টপিকের জন্য গুরুত্বপূর্ণ না, তবে তিনি এটা ভিত্তিটা স্থাপন করেছিলেন। প্রজাস্বত্ব আইনের ক্ষেত্রে হয়েছিল কি, যে ধরো তোমার 1757 সালে যখন শুরু হয়েছিল ব্রিটিশদের যেই উপনিবেশিক শাসনটা, তখন থেকে কিন্তু কৃষকরা অনেক বেশি অত্যাচার, নির্যাতিত, নিপীড়িত ছিল, তোমরা সবাই জানো।
তো কৃষকদের যাতে একটা সুবিধা দেওয়া যায় সেজন্যই মূলত প্রজাস্বত্ব আইনটা ছিল। ঠিক আছে, যে এই প্রজার যে একটা সত্ত্ব থাকবে, হ্যাঁ, এই সত্ত্বটা নিয়ে হচ্ছে মূলত আইনটা ছিল। এই আইনটার ভিত্তিটা তিনি স্থাপন করেছিলেন। ঠিক আছে, তাহলে প্রজাস্বত্ব আইনের ভিত্তি স্থাপনের ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ? লর্ড রিপন। ঠিক আছে, এরপরে আসো ফ্যাক্টরি আইন পাশ, অবাধ বাণিজ্য নীতি। ফ্যাক্টরি আইন পাশ করেছিলেন, যে আসলে ফ্যাক্টরি আইনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক মনে রাখবা, সেটা হচ্ছে যে 8 ঘন্টা ডিউটি। ঠিক আছে, এই 8 ঘন্টা ডিউটিটা তিনি পাশ করেছিলেন, যে অফিসিয়াল যে ডিউটিটা, সেই ডিউটিটা হবে আজ 8 ঘন্টা। এই জিনিসটা হচ্ছে লর্ড রিপনের গুরুত্বপূর্ণ একটা সংস্কার ছিল। ঠিক আছে, এরপরে আসো অবাধ বাণিজ্য নীতি। হ্যাঁ, তো কোম্পানি আমলে যে জিনিসটা ছিল, যে বাণিজ্য, তারপরে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটু মানে কোম্পানি তো বুঝোই যে বিজনেস মাইন্ডেড ছিল। এই কারণে ভারতের প্রত্যেকটা যত ধরনের ব্যবসায়িক সংগঠন আছে সবাইকে তারা শোষণ করতো, কাউকে তারা সুযোগ দিতে চাইতো না। ঠিক আছে, তাদের উপর অনেক বেশি কড়া আরোপ করতো। এমন করতে করতে হয়েছিল কি, যে আসলে আহ ভারতের যেই সাধারণ মানুষের যেই স্বাধীন ব্যবসায়িক সংগঠনগুলো আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ভাটা পড়তে শুরু করলো। কারণ তারা কিভাবে করবে, কারণ এতগুলো কর, যেখানে মনে করো যে কথার কথা, ধরো তোমার তারা উৎপাদন করবে, তারা একটা কাপড়, হ্যাঁ, ধরো তোমার একটা ড্রেস বাজারে আনলো একটা ভারতীয় কোম্পানি, যেটার দাম পড়লো ধরো তোমার 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। তো এই 1000 টাকা তারা নির্ধারণ করলো, এটার মাঝে তাদের সরকারকে কর দিতে হইতো ধরো তোমার 500 টাকা। এই 500 টাকার মাঝে বাকি 500 টাকার তোমার তার যেই খরচ আছে, তারপরে হচ্ছে তার লাভ আছে, তারপরে হচ্ছে তার পরিবহন ব্যয় আছে, তারপরে হচ্ছে আরো অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। তো অপরপক্ষে কোম্পানির কি ছিল, কোম্পানির ধরো তোমার 1000 টাকার একটা পণ্য যদি আনতো, হ্যাঁ, তাহলে সেটার মাঝে ধরো তোমার তার যে খরচ টরচ সবকিছু মিলিয়ে ধরো তোমার 400 টাকা পড়ছে। হ্যাঁ, কারণ হচ্ছে তাদের ট্যাক্সের ভারটা কম। ঠিক আছে, তারপরে হচ্ছে তাদের মানে বিভিন্ন রূপে তারা কোম্পানি যে জিনিসটা করতো, যে বিভিন্ন খাতে ট্যাক্স আরোপ করে 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 ভারতীয়দের যেই ব্যবসায়িক সংগঠন আছে, যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে একেবারে পুরো ব্যাগ করে রেখেছিল, মানে মূলত নিষ্পেষিত করে রেখেছিল। যাই হোক, তো তিনি কি করেছিলেন, অবাধ বাণিজ্য নীতি গ্রহণ করেছিলেন, যে ভারতীয়রা যারা আছে, তারপরে হচ্ছে ইউরোপীয়রা যারা আছে, তারা সমানভাবে বাণিজ্য করতে পারবে, তারপরে হচ্ছে তাদের জন্য ভারতীয়দের বাণিজ্যের যেই পথটা আছে সেটা সুগম করেছিলেন। যাই হোক, এরপরে আসো ইলবার্ট আইন, ইলবার্ট বিল, 1883 সালে ইলবার্ট বিল প্রবর্তন ইলবার্ট বিল আসছে, একটু ভুল আসছে। যাই হোক, 1883 সালটা সবাই মনে রাখবা, ফ্যাক্ট, এটা হচ্ছে একটা ফ্যাক্ট, এই জিনিসটা সবাই মনে রাখবা। ঠিক আছে, ফ্যাক্টের ইন্টারপ্রিটেশনে আলোচনাটা করেছিলাম, যারা পরে জয়েন করেছো সবাই শুরুতে দেখে নিবে ক্লাসটা শেষ হলে। যাই হোক, ইলবার্ট বিলটা কি? ইলবার্ট বিলটা সবাই একটু বোঝার চেষ্টা করি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনটা যখন শুরু হয়েছিল, ঠিক আছে, কোম্পানি দ্বারা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা, তখন থেকেই একটা নিয়ম ছিল যে ইউরোপীয় নাগরিক যারা, ঠিক আছে, ধরো ধরো ইংরেজরা হতে পারে, ডাচ হতে পারে, বা ইউরোপীয় অন্যান্য নাগরিক যারা, তাদের বিচার করার ক্ষেত্রে ইউরোপ ইউরোপিয়ানরাই বিচার করতে পারবে। ঠিক আছে, ধরো তোমার কথার কথা, ভারতবর্ষে একজন ইউরোপীয় নাগরিক আসছে, এসে সে পার্সোনাল বিজনেস দিছে। ঠিক আছে, তো সে যদি কোনো ক্রাইম করে, ভারতবর্ষে ক্রাইম করছে, কিন্তু সে কিন্তু ভারতবর্ষে থাকে, সে যদি কোনো ক্রাইম করে, তার সেই অপরাধের বিচারটা কোনো ভারতীয় বিচারক, বিচারপতি, জজ কেউ করতে পারবে না, কেউ তার ক্ষেত্রে কিছু করতে পারবে না। তারটা কোথায় করতে হবে? তারটা ডাইরেক্ট একদম পুরো ইউরোপীয় যেই বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থা অনুযায়ী হবে। ইউরোপীয় প্রশাসক বা ইউরোপীয় জজ যে, সে সেটার বিচার করবে। এমন একটা মনে করো যে ধরো তোমার খুবই সংবেদনশীল আইন তাদের ছিল। তো তিনি কি করলেন, ইলবার্ট বিল এটা প্রবর্তন করলেন। ইলবার্ট বিলের মাধ্যমে ভারতীয়রাও, ঠিক আছে, ইলবার্ট বিলের মাধ্যমে কি হয়েছিল, ভারতীয় জজরা, ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারত। ঠিক আছে, ইলবার্ট বিলের মাধ্যমে তিনি এই আইনটা প্রণয়ন করেছিলেন। ভারতীয় জজরা কি করত, ইউরোপিয়ান অপরাধীদের বিচার করতে পারত। ঠিক আছে, তাহলে ইলবার্ট বিল আমরা বুঝেছি, সবাই একটু কমেন্ট সেকশনে জানো। আচ্ছা,
এরপরে আসো গণতন্ত্রের পথ প্রদর্শক। তোমরা জানো এই 1884, হ্যাঁ, এই 84-র পরে যে সালটা আসবে সেই সালটা হচ্ছে 85, ঠিক আছে? এই সালটা হচ্ছে 85। এই 85 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তোমাদের সামনে আসবে ভারতীয় জাতীয় কংগ্রেস, ঠিক আছে? ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। এই কংগ্রেসটা তোমরা জানো যে কংগ্রেস প্রতিষ্ঠার খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল, এবং এটাই 1947 সালে যেই ভারতের যে স্বাধীনতা লাভ, সেই স্বাধীনতা লাভের ক্ষেত্রে কংগ্রেস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তার গণতন্ত্রের পথ প্রদর্শক ছিলেন তিনি। এরপরে দেখো, এরপরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে লর্ড কার্জন। লর্ড কার্জনটাও তোমাদের সিলেবাসের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। লর্ড কার্জন কে ছিলেন? তিনিও ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য ছিলেন। 1899 থেকে 1905, ঠিক আছে, তার শাসনকালটা ছিল। লর্ড কার্জনের শাসনকাল কতক্ষণ ছিল? 1899 থেকে 1905। আচ্ছা, তার শাসনামলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটেছিল সেটা হচ্ছে কৃষি সংস্কার। কৃষি সংস্কারটা মনে করো যে বোর্ড এক্সামে সবচেয়ে বেশি আসে, হ্যাঁ, এইচএসসি বোর্ড এক্সাম যেটা, সেটার মাঝে কৃষি সংস্কারটা সবচেয়ে বেশি আসে তার অন্যান্য সংস্কারের থেকেও। এটাও আসে, এটাও এসেছে, ধরো তোমার ঢাকা বোর্ড সম্ভবত 2022 সালে এসেছিল, ঠিক আছে? এরপরে আসো তার কৃষি সংস্কার। কৃষি সংস্কারটা কি ছিল? ওই যে বলেছিলাম যে ধরো তোমার কৃষকদের যেই শোষণ, হ্যাঁ, কৃষকদেরকে জমিদাররা শোষণ করতো, তারপরে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট অফিসিয়াল যারা ছিল তারা শোষণ করতো, বিভিন্নভাবে তারা শোষিত ছিল। তাদেরকে এই শোষণের হাত থেকে মুক্ত করার জন্য মূলত লর্ড কার্জন একটা ব্যবস্থা নিয়েছিলেন, সেটা হচ্ছে তার কৃষি সংস্কার, ঠিক আছে? আচ্ছা, কৃষি সংস্কারের ক্ষেত্রে তাহলে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কমেন্ট সেকশনে জানাও তোমরা। কৃষি সংস্কারের ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? লর্ড কার্জন, ঠিক আছে, মনে রাখবে লর্ড কার্জন কৃষি সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইচএসসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। আচ্ছা, এরপরে আসো বিশ্ববিদ্যালয় আইন। বিশ্ববিদ্যালয় আইনটাও তিনি প্রবর্তন করেন, হ্যাঁ। বিশ্ববিদ্যালয় আইনের বিরোধিতা করেছিল ধরো তোমার বিভিন্ন ব্রিটিশ শাসকরাই, কিন্তু পরবর্তীতে তোমার লর্ড কার্জন যে টিনিয়র, যে শাসনামল, সেই শাসনামলেই তোমার বিশ্ববিদ্যালয় আইনটা প্রণীত হয়। এরপর হচ্ছে শিল্প বাণিজ্যের উন্নতি, উত্তর ভারত সীমান্ত নীতি, প্রশাসনিক সংস্কার, ভূমি সংস্কার, প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা। প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে আসলে প্রত্নতত্ত্ব বিভাগটা কে প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? আবার এটাও এইভাবে প্রশ্নটা আসতে পারে যে তিনি লর্ড কার্জন তিনি কি প্রতিষ্ঠা করেন, প্রত্নতত্ত্ব বিভাগ নাকি হচ্ছে প্রত্নতত্ত্ব জাদুঘর, নাকি হচ্ছে প্রত্নতত্ত্ব ধরো তোমার সংগঠন, হ্যাঁ, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এটাও এসেছে প্রিভিয়াস ইয়ারে। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে যে প্রত্নতত্ত্ব বিভাগটাও তিনি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এরপরে আসো যে পার্টটা যাবো আমরা, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ 1905। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বঙ্গভঙ্গ কত সালে ঘটেছিল? 1905। দেখো এই ফ্যাক্টটা কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না। এবার যেই আসুক, যত দূর থেকে আসুক, যে অঞ্চল থেকে আসুক, যেই বলুক, এই 1905 সালের ঘটনাটা কেউ চেঞ্জ করতে পারবে না। বঙ্গভঙ্গ যে 1905 সালে হয়েছে, চেঞ্জ করতে পারবে কি? বঙ্গভঙ্গের কারণটা কি হয়েছিল, পটভূমিটা কি ছিল, উদ্দেশ্যটা কি ছিল, তারপরে হচ্ছে এরকম টাইপের এক একজন এক একটা ন্যারেটিভ দাঁড় করাবে। কিন্তু বঙ্গভঙ্গ যে 1905 সালে হয়েছিল সেটা কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না। তো তোমাদেরকে শুরুতেই যেটা বলেছিলাম, কথা কথা তোমার 1905টা মনে নাই, হ্যাঁ, গ নাম্বার সৃজনশীলের গ নাম্বার কিংবা ঘ নাম্বার অথবা ধরো খ নাম্বার অ্যান্সারের ক্ষেত্রে বঙ্গভঙ্গের একটা কোশ্চেন আসছে, তাহলে তোমাদের 1905টা মনে নাই, মনে পড়তেছে যে ধরো তোমার 1916 মনে পড়তেছে, সরি 1916 মনে পড়তেছে, আবার ধরো তোমার 1923 মনে পড়তে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস মনে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে যদি ফ্যাক্ট মনে না থাকে, এই জিনিসটা যদি মনে না থাকে, তাহলে জাস্ট বঙ্গভঙ্গ সম্পর্কে একটা ইন্টারপ্রিটেশন দিয়ে দিবা, অর্থাৎ ব্যাখ্যা দাঁড় করিয়ে দিবা, এটা কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ এটা যদি ভুল দাও তাহলে কিন্তু তোমার মার্ক বলেছিলাম যে 0-0 হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, এরপরে আসো বঙ্গভঙ্গের কারণ কি ছিল, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বঙ্গভঙ্গের কারণ, প্রথম প্রশাসনিক কারণ। প্রশাসনিক কারণটা কি ছিল? দেখো, তারা যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছিল ব্রিটিশ যে প্রশাসন, লর্ড কার্জন, মূলত লর্ড কার্জনের আমলেই তো হয়েছিল। 1903 সালেই মূলত তিনি এই পদক্ষেপটা গ্রহণ করেন।
তো তিনি যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছিলেন যে বাংলা প্রদেশটা অনেক বড় একটা প্রদেশ, ঠিক আছে, অনেক বড় একটা প্রদেশ, ধরো তোমার 2,47,000 বর্গমাইল প্লাস, হ্যাঁ, প্লাস মাইনাস আরো কিছু আছে। তো এই এত বড় একটা অঞ্চল, একজন প্রশাসকের জন্য শাসন করাটা খুবই, মনে করো, ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। ধরো তোমার পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে, তারপরে হচ্ছে ধরো তোমার একবার একটা উড়িষ্যার মাঝে একটা বন্যা হয়েছিল, উড়িষ্যার মাঝে একটা দুর্ভিক্ষ হয়েছিল, হ্যাঁ। এই দুর্ভিক্ষটার প্রধান কারণটাই ছিল হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আমদানি রপ্তানি, ঠিক আছে। ধরো তোমার সাহায্য আসতে সমস্যা হয়েছিল, তারপরে হচ্ছে বিভিন্ন মানে গভর্নমেন্ট অফিসিয়াল সেক্টরটার উপর তো অনেক কিছু ডিপেন্ড করে। তো প্রশাসনিক অঞ্চলটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে তখন তাদের সমস্যাটা কি দেখা দিয়েছিল, যে আসলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে কন্ট্রোলিং সিস্টেমটা, সেই কন্ট্রোলিং সিস্টেমের মাঝে একটা অন্যরকম বিরাট বড় প্রবলেম তারা ফেস করতেছিল। তাদের এটা মূলত তাদের ন্যারেটিভ ছিল। তো প্রশাসনিক কারণে তারা বঙ্গভঙ্গের জন্য যেই উদ্যোগটা, সেই উদ্যোগটা গ্রহণ করে। অর্থনৈতিক কারণটা কি ছিল? অর্থনৈতিক কারণটাও লর্ড কার্জন যে জিনিসটা হাইলাইট করেছিল সেটা হচ্ছে যে কলকাতা কেন্দ্রিক হওয়ার কারণে, হ্যাঁ, বাংলার যে শাসনভার সেটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক ছিল, ঠিক আছে। সরি, কলকাতা আসছে, আচ্ছা, যাই হোক, কলকাতা কেন্দ্রিক ছিল, হ্যাঁ। এখন কলকাতা কেন্দ্রিক হওয়ার কারণে ধরো তোমার ঢাকা যেই সেকশনটা ছিল, ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল, অর্থাৎ আমাদের বর্তমান বাংলাদেশ, এই কলকাতা কেন্দ্রিক সবকিছু হওয়ার কারণে এটা একদম ভাটা পড়ছিল এই জায়গাটার মাঝে, বুঝতে পারছো। তারা এটার মাঝে একদম মনোনিবেশই করেনি। তারা পরিপূর্ণ, মনে করো যে অফিস আদালত সব এখানে ছিল, বিশ্ববিদ্যালয় এখানে ছিল, গুরুত্বপূর্ণ যত প্রশাসনিক যত বিভাগ ছিল সব ছিল হচ্ছে কলকাতায়। ইন দ্য মিন টাইম, এই যে মনে করো যে বাংলাদেশ অঞ্চলটা, এই অঞ্চলটার মাঝে পুরোটাই প্রশাসনিক কোনো সেকশন ছিল না, পুরোটাই একটা অনেক অন্যরকম প্রবলেম ছিল। তাহলে ঢাকার জনগণ বা হচ্ছে ঢাকা বা পার্শ্ববর্তী এরিয়ার যারা ছিল, বাংলাদেশের যে জনগণ ছিল, তাদেরকে সবকিছু করার জন্য যাইতে হইতো হচ্ছে কলকাতায়, ঠিক আছে। হসপিটাল ফ্যাসিলিটিসের জন্য কলকাতায় যাইতে হইতো, তারপরে হচ্ছে আইন আদালতের জন্য কলকাতায় যাইতে হইতো, প্রত্যেকটা জিনিসের জন্য খালি কলকাতায় দৌড়াইতে হইতো, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। এখন তারা চাইলো কি, যে আসলে তাদের তো খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রেও এই অঞ্চলটা খুবই অর্থনৈতিক বাজে একটা অঞ্চলে পরিণত হচ্ছে, আমরা একটা কাজ করি যে দুইটা ভাগে ভাগ করি, ভাগ করার ফলে এই অঞ্চলটাও গুরুত্ব পাবে, ওই অঞ্চলটাও গুরুত্ব পাবে। এই জন্য মূলত তারা অর্থনৈতিক কারণটা দেখিয়ে বঙ্গভঙ্গটা করতে চেয়েছিল। এখন আসো রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণটা মানে এই দুইটা কারণ যেটা বললাম, এই দুইটা কারণটা হচ্ছে মূলত লর্ড কার্জন এই জিনিসটা ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করেছিল, ঠিক আছে। রাজনৈতিক যে কারণটা ছিল, রাজনৈতিক কারণটা হচ্ছে, ধরো তোমার ভারতবর্ষে যারা হিস্টোরিয়ান আছে, আর.সি. মজুমদার বলো, তারপরে হচ্ছে অন্যান্য স্যার যদুনাথ সরকার, এরকম যারা ছিলেন, তারা এই জিনিসটাকে হাইলাইট করেছিলেন যে মূলত বঙ্গভঙ্গের কারণ ছিল ভাগ করো শাসন করো নীতি। তারা যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছেন সেটা হচ্ছে যে বাংলা যে অঞ্চলটা ছিল, বাংলা অঞ্চলটা জাতীয়তাবাদের উত্থানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, এবং জাতীয়তাবাদের যত বড় বড় নেতা ছিল, হ্যাঁ, ভারত জাতীয়তাবাদ, তারপর হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনের যেই গুরুত্বপূর্ণ নেতা ছিল, তারা বেশিরভাগই বাংলা কেন্দ্রিক ছিল। এখন ব্রিটিশরা চিন্তা করলো যে বাংলাটাকে যদি আমরা ভাগ করে ফেলি, ঠিক আছে, ভাগ করে, তাহলে কিছু নেতা এদিকে পড়ে যাবে, কিছু নেতা এদিকে পড়ে যাবে, তাদের গুরুত্বটা হ্রাস পাবে, তাদের মাঝে একটা অন্যরকম ভাটা সৃষ্টি হবে, ভাগ করো শাসন করো নীতির মাধ্যমে আমরা একটা সুবিধা ভোগ করতে পারবো, ঠিক আছে। এই জন্য তারা বঙ্গভঙ্গটা করেছিল। আচ্ছা, এরপরে আসো বঙ্গভঙ্গ বাস্তবায়ন। বঙ্গভঙ্গ বাস্তবায়ন কত সালে হয়েছিল? 1905 সালের 16 অক্টোবর। আচ্ছা, যাই হোক, 1905 সালের 16 অক্টোবরে বঙ্গভঙ্গটা হয়েছিল, এই জিনিসটা মনে রাখবে। তো 16 অক্টোবরটা বেসিক্যালি আলাদাভাবে সহজে আসে না, তবে তোমরা যদি মনে করো যে ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে খ, গ, ঘ এরকম টাইপের যে সৃজনশীল কোশ্চেনটা আছে, সেই ক্ষেত্রে যদি তোমরা এই জিনিসটা লিখতে পারো, ঠিক আছে, 16 অক্টোবর, তাহলে এই জিনিসটা তোমাদের জন্য খুবই মানে নাম্বার বেশি পাওয়ার ক্ষেত্রে খুব কাজে দিবে। যাই হোক, তাহলে বঙ্গভঙ্গ বাস্তবায়ন হয়েছিল কত সালে?
সালের 16ই অক্টোবর। প্রতিক্রিয়াটা কি ছিল? এখন প্রতিক্রিয়াটা একটু বোঝার ব্যাপার আছে। প্রতিক্রিয়ার যে ব্যাপারটা, প্রতিক্রিয়া দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে আচ্ছা, প্রতিক্রিয়াটার মাঝে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে মুসলিম প্রতিক্রিয়া আর একটা হচ্ছে হিন্দুদের প্রতিক্রিয়া। আহ মুসলিমরা যে জিনিসটা মানে মুসলিমদের যে প্রতিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে, তোমরা জানো এই যে বাংলা যে অঞ্চলটা, মানে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ যে অঞ্চলটা, সেই বাংলাদেশ অঞ্চলটা মনে করো যে তখন অনেকটা অবহেলিত ছিল, তাই না? সেই জিনিসটা ইকোনমিক যাতে মনে করো যে উন্নতি হয় সেজন্যই বঙ্গভঙ্গটা করা হয়েছিল, যেটা লর্ড কার্জনের ব্যাখ্যা ছিল। তখন মুসলমানরা এই জিনিসটাকে সাপোর্ট করেছিল, বঙ্গভঙ্গটাকে। কারা সাপোর্ট করেছিল? মুসলিমরা সাপোর্ট করেছিল। কেন সাপোর্ট করেছিল? কারণ হচ্ছে তারা চিন্তা করলো আমরা যে অঞ্চলের মাঝে সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে, সেটা তো হচ্ছে অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল। কলকাতা, তারপরে হচ্ছে যেই পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের যে পার্টটা, সে পার্টটা অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত ছিল। কিন্তু আমাদের যে বর্তমান যে পূর্ব বাংলা ও আসাম, এই অঞ্চল জুড়ে হচ্ছে আরেকটা পার্ট ছিল, এই অঞ্চলটা অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল। এখন যদি মনে করো যে আমাদের এই পূর্ব বাংলা ও আসাম, যা বর্তমান বাংলাদেশ আসাম, এই অঞ্চলটা যদি মানে বঙ্গভঙ্গের কারণে আলাদা হয়ে যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ, তারা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মনোযোগ পাবে, এবং সেক্ষেত্রে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, তারপরে হচ্ছে শিক্ষা সংস্কার, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অনেক বেশি উন্নত সাধন হবে। ঠিক আছে, যেহেতু এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, এই জিনিসটা সবাই একটু মনে রাখবা যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এটা ছিল হচ্ছে মেইন কারণ। আর হিন্দুরা যেটা দেখলো, ঠিক আছে, সেটা হচ্ছে যে তখন তো সেই সময়ে মানে মূলত জমিদার, তারপরে হচ্ছে বড় বড় পোস্টে যারা ছিল তারা সাধারণত মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি ছিল, তোমরা জানো। এর একটা বড় কারণ, তোমাদেরকে একটু বেসিকটা নিয়ে আলোচনা করি। দেখো 1204, হ্যাঁ, একদম 1204-এ চলে যাই, যদিও তোমাদের অংশ না, একদম পুরো ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র কোনোটারই অংশ না 1204 সালটা। 1204-এ কি হয়েছিল গুরুত্বপূর্ণ ঘটনা তোমরা বলতে পারো? 1204-এ, আচ্ছা 1204-এ কি হয়েছিল বলতে পারো তোমরা? কমেন্টে জানো। 1204-এ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, হ্যাঁ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, সে কি করেছিল? বাংলা বিজয় করেছিল, তাই না? নদী আক্রমণের মাধ্যমে লক্ষণকে পরাজিত করে বাংলা বিজয় করেছিল। তখন থেকেই মূলত মুসলিমরা বিজয়ী শক্তি ছিল। এই 1204 থেকে নিয়ে 1757 সাল পর্যন্ত এই পুরো টাইম পিরিয়ডটার মাঝে কারা শাসক ছিল? মুসলিমরা শাসক ছিল। সুতরাং শাসন ক্ষমতার শাসক যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু হিন্দুদের তেমন একটা মানে তেমন কোনো সমস্যা ছিল না, তাই না? কারণ তারা অলরেডি অন্য একটা ধর্মাবলম্বীদের দ্বারা শাসিত। এখন যখন ব্রিটিশরা আসছে তাদের তেমন কোনো প্রবলেম হয়নি, কারণ অলরেডি তারা ইসলাম মানে মুসলিমদের দ্বারা শাসিত ছিল। এখন ব্রিটিশরা যখন আসছে তখন ব্রিটিশদের শাসন কার্যের সাথে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে মুসলিমরা অনেক পিছায় পড়ছে। কেন কেন কারণ হচ্ছে মুসলিমরা পরাজিত শক্তি ছিল, তাই না? কারণ 1757 ছাড়া তো মূলত মুসলিমরাই পরাজিত হয়েছিল, তাই না? তো সেই ক্ষেত্রে মুসলিমরা যেহেতু পরাজিত হয়েছিল, এর প্রত্যেকটা ক্ষেত্রেই মুসলিমরা মনে করো যে শোষণের শিকার হয়েছিল। আর হিন্দুরা যারা মনে করো যে 1757 সালের আগে পরে তাদের কোনো তেমন প্রতিক্রিয়া ছিল না, যেমন ধরো তোমার যে মানে যে করে হোক না কেন তাদের তেমন একটা ইয়া ছিল না, এই কারণে গভর্নমেন্টের কাজের ক্ষেত্রে এঙ্গেজমেন্টটা তাদের বেশি ছিল। ঠিক আছে, তোমরা লক্ষ্য করতে পারবে যে 1757 থেকে 1858 সাল পর্যন্ত তোমাদের যে দ্বিতীয় অধ্যায়ের যে টাইম পিরিয়ডটা, এটার মাঝে হিন্দুদের যেই গভর্নমেন্টের সাথে এঙ্গেজমেন্ট সেটা বেশি ছিল। তারপরে হচ্ছে জমিদার, হ্যাঁ, জমিদারি প্রথার মাঝে হিন্দুরা সবচেয়ে বেশি ছিল, তাই না? তাদের আন্ডারে জমিগুলো সবচেয়ে বেশি ছিল। এটা কেন? কারণ ইংরেজরা তাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো, ঠিক আছে, মুসলিমদের থেকে তুলনামূলকভাবে। কারণ কি? কারণ হচ্ছে মুসলিমদের থেকে ক্ষমতা নিয়ে তারা বর্তমানে শাসন করছে, তাই না? সেজন্য যার থেকে ক্ষমতা নেয় তার উপর তো একটা আক্রোশটা বেশি থাকে, বুঝতে পেরেছো না? যেমন ধরো কথার কথা অভ্যুত্থানটা যে হলো, হ্যাঁ, কথার কথা মানে মিলানোটা ঠিক না, তারপর বললাম আর কি। অভ্যুত্থানটা যে হলো, এই অভ্যুত্থানটার ক্ষেত্রে পরাজিত শক্তি কারা? আওয়ামী লীগ, তাই না? সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে কোণঠাসা কারা হবে? আওয়ামী লীগরা হবে। সুবিধা কারা পাবে? ধরো তোমার অন্য অন্য যেসব রাজনৈতিক দল আছে তারা পাবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে সিম্পল একটা ব্যাপার। যারা মানে একটা জিনিসের ক্ষেত্রে যারা পরাজিত হয়
তারা মূলত একটা কোণঠাসা পর্যায়ে চলে যায়। তো সেক্ষেত্রে মুসলিমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা মনে করো যে কোণঠাসা পর্যায়ে ছিল, ঠিক আছে। এই জন্য মুসলিমরা চিন্তা করলো যে আসলে এই জিনিসটার ক্ষেত্রে যদি আমাদের বঙ্গভঙ্গটা কার্যকর হয়, হ্যাঁ, তাহলে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের সাথে একটা এঙ্গেজমেন্টের মাঝে আসতে পারবো, ঠিক আছে। আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা সমৃদ্ধি তৈরি হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এই জন্যই মূলত তাদের মেইন যে ইয়াটা ছিল যে না আমরা আসলে বঙ্গভঙ্গটাকে সাপোর্ট করি, তাহলে মুসলিমদেরই আলটিমেটলি ফায়দা হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এরপরে আসো বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ কবে হয়, ঠিক আছে। অ্যান্সার করেছে অলরেডি একজন, 1911 সালে। তাহলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ রদের পিছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা হচ্ছে এই পয়েন্টটা, স্বদেশী ও বয়কট আন্দোলন, বৈপ্লবিক আন্দোলন। এই পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পালন করেছিল কি জন্য, বঙ্গভঙ্গ রদের ক্ষেত্রে। দেখো 1905 সালে যখন বঙ্গভঙ্গটা কার্যকর হয় তখন কিন্তু শুরুতেই বলেছিলাম যে হিন্দু সম্প্রদায় যারা ছিল তারা খুবই মনক্ষুণ্ণ হয়েছিল। তারপরে হচ্ছে তারা কি করছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন একটা অনুষ্ঠান চালু করছিল। তারপরে হচ্ছে এরকম আরো বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করার মাধ্যমে বলছিল যে আসলে আর তোমার কি বলে ওটাকে, এই বঙ্গমাতা, ঠিক আছে, তার যেই সম্মান মর্যাদা সেটাকে ধরে রাখতে হবে, এটাকে ছিন্ন করা যাবে না, বিচ্ছিন্ন করা যাবে না। তো এই জন্য বঙ্গভঙ্গটা একদম মানে বঙ্গভঙ্গ রদের ক্ষেত্রে তারা আন্দোলন শুরু করে দেয়, বঙ্গভঙ্গটা যাতে কার্যকর না হয়, হ্যাঁ, বঙ্গভঙ্গটা যাতে আবার উইথড্র করে। তো সেই ক্ষেত্রে তারা স্বদেশী ও বয়কট আন্দোলনের একটা ডাক দেয়। স্বদেশী ও বয়কট আন্দোলন কোনটা, এক নম্বর বিষয়টা হচ্ছে যত ইউরোপিয়ান প্রোডাক্ট আছে সেই ইউরোপিয়ান প্রোডাক্ট গুলোকে কি করতে হবে, বয়কট করতে হবে, এগুলো আর ইউজ করা যাবে না। ইউরোপীয় পণ্য বর্জন, ঠিক আছে। 2 নম্বর বড় পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে স্বদেশী পণ্যের ব্যবহার, ঠিক আছে। তারা মূলত ইউরোপীয় পণ্য যেগুলো ছিল সেগুলোকে বয়কটের ডাক দেয় এবং স্বদেশী যে পণ্য ছিল সেই স্বদেশী পণ্যগুলোকে বেশি বেশি ব্যবহারের জন্য আহ্বান জানায়। আচ্ছা, এখন এটা করতে গিয়ে হয়েছিল কি যে যখন দেখলো যে এই জিনিসগুলো কাজে দিচ্ছে না, তখন একটা গ্রুপ চলে গেল বৈপ্লবিক আন্দোলনের দিকে। বৈপ্লবিক আন্দোলনটা কি ছিল, অনুশীলন সমাজ, তারপর হচ্ছে এরকম বিভিন্ন সংগঠন তৈরি হয়েছিল, যুগান্তর, তারপরে হচ্ছে এ টাইপের কিছু সংগঠন ছিল। তাদের মূল কাজটা ছিল কি যে ব্রিটিশ অফিসিয়ালস যারা ছিল তাদেরকে টার্গেট করে করে বোমা হামলা করা, তাদেরকে টার্গেট করে করে আত্মঘাতী হামলা করা, তারপরে হচ্ছে ধরো তোমার গুপ্ত হত্যা যেটা, সেই বিষয়গুলো চালানো, ঠিক আছে। তো প্রশাসনিক যে বিভিন্ন ভবন আছে সেগুলোর মাঝে হামলা করা, আক্রমণ করা, এরকম একটা বৈপ্লবিক আন্দোলনের মাঝে চলে গিয়েছিল। এটাও খুব গুরুত্বপূর্ণ, ভারতের রাজনৈতিক ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা মোড় যে সরকারের বিরুদ্ধে এই প্রথম বৈপ্লবিক আন্দোলনের দিকে মোড় নেয়, ঠিক আছে। এটা প্রথম না, সরি, 1857 সালের যেই মহাবিদ্রোহটা ছিল সেটাই ছিল হচ্ছে প্রথম। তো এটা হচ্ছে মূলত বঙ্গভঙ্গ কেন্দ্রিক, হ্যাঁ, বৈপ্লবিক আন্দোলনটা ঘটেছিল বঙ্গভঙ্গ কেন্দ্রিক, এই যাতে করে বঙ্গভঙ্গটা কার্যকর না হয়। আচ্ছা, বৈপ্লবিক আন্দোলনটা আরো কিছু পার্ট আছে, হ্যাঁ, যেটা ধরো তোমার এই যে বঙ্গভঙ্গ কেন্দ্রিক যে শুরু হয়েছে এটা থামে নাই, এটা একদম পুরা 1900 এই ধরো তোমার 34 কিংবা হচ্ছে এরও পরে 1947 সাল পর্যন্তই ধরো তোমার ওয়ান কাইন্ড অফ এটা ছিল, বলবৎ ছিল। কেন, কারণ হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রেই একটা গ্রুপ থাকতো, তারা চিন্তা করতো যে আসলে ব্রিটিশ সরকার তো সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না, ভালোভাবে কথা শুনতেছে না, এজন্য একটু সরাসরি তাদের উপর অ্যাটাক করা, তারপরে হচ্ছে তাদেরকে কোণঠাসা করা, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার তাদের মাঝে কাজ করতে থাকে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অফিসিয়ালসদের উপর আক্রমণ করতে থাকে। এর মাধ্যমে তারা চেষ্টা করে যে যাতে করে তারা একটা মানে ব্রিটিশ সরকার ভীত সন্তুষ্ট হয় এবং ভারতীয়দের দাবিগুলো মেনে নেয়, ঠিক আছে। বৈপ্লবিক আন্দোলনের এই কার্যক্রমটা ছিল। যাই হোক, এরপরে আসি আমরা পরবর্তী পয়েন্টে, লাস্ট পয়েন্ট এটা। আর আচ্ছা, ভারতীয় জাতীয় মুসলিম লীগ, এই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, পটভূমি এবং উদ্দেশ্য, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ, এই দুইটা নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে মানে জিনিসটা মনে রাখবা, পটভূমি কি কারণে হয়েছিল, কি কারণে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন হয়েছিল,
হ্যাঁ, এরপরে মুসলিম লীগের ক্ষেত্রেও কি কারণে গঠন হয়েছিল, এই ইনফরমেশনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ গঠনের দুইটার ভিন্ন ভিন্ন উদ্দেশ্য। হ্যাঁ, ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন হওয়ার কারণটা ছিল কি, যে ভারতীয় জনগণের মাঝে একটা রাজনৈতিক যে সংবেদনশীলতা সেটা সৃষ্টি করা, ঠিক আছে। তারপর হচ্ছে হিন্দু মুসলিম ঐক্য, এই জিনিসটা সৃষ্টি করা। এরকম আরো কয়েকটা বড় বড় টপিক নিয়ে, এরকম আরো কয়েকটা বড় বড় উদ্দেশ্য নিয়ে তারা শুরু করেছিল, ঠিক আছে। এর মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ছিলেন, প্রবর্তক ছিলেন, তিনি কে ছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম, ঠিক আছে। অ্যালান অক্টোভিয়ান হিউম, এই জিনিসটা মনে রাখবা। অ্যালান অক্টোভিয়ান হিউম, তোমরা আমাদের যে সলভ ক্লাসটা হবে সেই সলভ ক্লাসের মাঝে এই জিনিসটা আরো গুরুত্বপূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো, সলভ ক্লাস বেসিক ক্লাসের মাঝে। তো অ্যালান অক্টোভিয়ান হিউম, এই অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি কি করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লর্ড ডাফরিনের পৃষ্ঠপোষকতায়, ঠিক আছে। তাহলে শাসকের নামটা কি? লর্ড ডাফরিন। আর যে ব্যক্তি এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম, ঠিক আছে। এই দুইটা নাম খুব গুরুত্বের সাথে মনে রাখবা। উদ্দেশ্য তো বললামই যে মূলত এই উদ্দেশ্যগুলো কাজ করেছিল। মুসলিম লীগ 1906 সাল, 1905 সালে যখন বঙ্গভঙ্গটা কার্যকর হয়, হ্যাঁ 5 সালে যখন বঙ্গভঙ্গটা কার্যকর হয়, আচ্ছা ইংলিশ ওয়ার্ডে লিখতেছি, সরি খালি চলে আসছে। 1905 সালে যখন বঙ্গভঙ্গটা হয় তখন মুসলিম লীগ মানে বাংলার যে মুসলিম সমাজ, বিশেষ করে স্যার সলিমুল্লাহ মুসলিম, তার যে নেতৃত্বে বঙ্গভঙ্গটাকে স্বাগত জানায়। এবং বঙ্গভঙ্গের ফলে ঢাকা অঞ্চলের যিনি শাসক নিযুক্ত হয়েছিলেন, ঠিক আছে, তো তাকে কি করেছিলেন, যে ফুলার ব্যামফিল্ড ফুলার, সরি, তো তাকে তারা স্বাগত জানিয়েছিলেন। হ্যাঁ, তারা স্বাগত জানিয়েছিলেন কেন? কারণ হচ্ছে তিনি এই অঞ্চলের বা বাংলা যে অঞ্চলটা, বাংলাদেশের বর্তমান বাংলাদেশ, পূর্ববঙ্গ ও আসাম, এই অঞ্চলটার তিনি শাসক। হ্যাঁ, তিনি যাতে অর্থনৈতিক সংস্কার, প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে ভালোভাবে মনোযোগী দেন, এবং সেই ক্ষেত্রে মুসলিম যেই সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা আছে তারা স্যার সলিমুল্লাহ মুসলিমের নেতৃত্বে কি করেছিল, স্বাগত জানিয়েছিল তাদেরকে। হ্যাঁ, কিন্তু তারা যখন লক্ষ্য করলো যে হিন্দুর যেই প্রতিক্রিয়াশীল শ্রেণী আছে, তারপরে হচ্ছে কংগ্রেসের যারা ছিল, তারপরে হচ্ছে ধরো তোমার এরকম যারা ছিল, তারা সবাই বঙ্গভঙ্গের বিরোধিতা করছে। হ্যাঁ, এজন্য মুসলিমরা চিন্তা করলো কি, যে আসলে কংগ্রেসের সাথে থেকে শুধু কেবল কংগ্রেসের উপর ডিপেন্ড করে আমাদের রাজনৈতিক স্বার্থ হাসিল হবে না। পয়েন্টটা ভালোভাবে মনে রাখবা। তারা এই জিনিসটা যখন উপলব্ধি করলো যে আসলে কংগ্রেস তারা কোনো সময় মুসলিমদের যে পার্সোনাল যে সিকিউরিটি, হ্যাঁ তাদের যে পার্সোনাল যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলোর দিকে কখনোই মনোনিবেশ করবে না। কারণ তাদের মেইন যেই ফিগার ছিল, মেইন ফিগারদের মাঝে বেশিরভাগই ছিল হচ্ছে হিন্দু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, ঠিক আছে। তো এই জন্য মুসলিম লীগ কি করলো, যে 1906 সালে তারা নিজেরা মানে মুসলিম যেই সমাজপতিরা ছিল তারা নিজেরা আলাদা একটা রাজনৈতিক সংগঠন কায়েম করেছিল, প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1906 সালে। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? ঢাকায়, ঠিক আছে। এই বেসিক ইনফরমেশন গুলো সবাই মনে রাখবা, কারণ এটা আসতে পারে। ঢাকায় প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। এরপরে আসো, পটভূমি গেল, উদ্দেশ্য গেল। এর উদ্দেশ্যের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে মুসলিম লীগের লিডাররা চেয়েছিল যে যাতে করে ধরো তোমার মুসলিমদের মাঝে ব্রিটিশ সরকারের একটা সামঞ্জস্য তৈরি হয়, ঠিক আছে। সামঞ্জস্য বলতে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। কারণ হচ্ছে তারা তো মূলত হিন্দুদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে বেশি প্রাধান্য দিত, এখন যাতে মুসলিমরাও তাদের একটা অন্যতম প্রাধান্যপ্রাপ্ত বিষয় হয়ে ওঠে, এজন্যই মূলত তারা চেয়েছিল মুসলিম লীগ গঠন করার মাধ্যমে মুসলিমদের স্বার্থগুলোকে ব্রিটিশ সরকারের কাছে, ব্রিটিশ রাজ প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা। এগুলো ছিল হচ্ছে মুসলিম লীগের বেসিক মনে করো যে উদ্দেশ্যগুলো, ঠিক আছে। আচ্ছা, আজকে এতটুকুই থাকবে। সংস্কার আন্দোলন টপিক আসলে অনেক বড়। এই অধ্যায়টা ইংরেজ ঔপনিবেশিক শাসনের যে ব্রিটিশ আমলের যে টপিকটা, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। মোট প্রায় 18টা টপিক এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। 18 টপিক মানে বোর্ড সিলেবাসে আছে। তো প্রত্যেকটা নিয়ে আলোচনা করতে গেলে ধরো তোমার প্রত্যেকটা টপিক এরকম যে তোমার মিনিমাম 1 ঘন্টা এটা ডিসকাশনের জন্য লাগবে, কিন্তু এটা তো আসলে পসিবল হয়ে উঠছে না। আমরা চেষ্টা করবো সেটা হচ্ছে বেসিক ক্লাস এবং সলভ ক্লাস, এগুলোর মাঝে আরো বিস্তারিত করে আলোচনার জন্য, ঠিক আছে। এজন্য তোমাদের সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে যে
অতি দ্রুত মানবিক জ্ঞানের বেসিক ক্লাস, সলভ ক্লাস, তারপরে হচ্ছে এই কোর্সগুলো এনরোল করো। এক কোর্সের মাঝে তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে? বেসিক ক্লাস, সলভ ক্লাস, গুরুত্বপূর্ণ পিডিএফ, তারপরে হচ্ছে আরো যত ধরনের যত কোশ্চেন আছে তোমাদের সবকিছু সলভ, তারপরে হচ্ছে স্পেশাল ফাইনাল রিভিশন, সাজেশন, যত কিছু আছে সবকিছু তোমরা মানবিক জ্ঞানের পেজের মাঝে ঢুকবে এবং একটা কোর্সের মাঝে সব পেয়ে যাবে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ সুসংবাদ দিয়ে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে যে হিস্ট্রির এই কোর্সটা যদি তোমরা ফ্রিতে পেতে চাও, ঠিক আছে, তাহলে তোমরা একটা মানে রেজিস্ট্রেশন করতে হবে মানবিক জ্ঞানে। মানবিক জ্ঞানে রেজিস্ট্রেশন করলে তোমরা যদি যে আছে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করে বলো যে আমি যে কোনো এটা হিস্ট্রি হতে পারে তোমার, অথবা যে কোনো কোর্স হতে পারে, যে কোনো একটা কোর্স তুমি একদম ফুল ফ্রিতে পেতে যাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের একটা অফার লঞ্চ করা হয়েছে। তো এই অফারটার মেয়াদ বেশি দিন নাই, তোমরা চেষ্টা করবে যে যত বেশি সম্ভব এই জিনিসটাকে ইনশিওর করার, আহ, এবং বন্ধুদেরকেও মেনশন করবে, বন্ধুদেরকেও শেয়ার করবে যে তোমরা এঙ্গেজমেন্ট হও বেশি বেশি। কারণ ধরো তোমার এইচএসসি 25 যদি তুমি হয়ে থাকো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার বেশি দিন সময় নাই, ঠিক আছে? 1 মাসের মতো সময় আছে। আর যদি তুমি এইচএসসি 26 হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার 1 বছরও সময় নাই, ঠিক আছে? তোমার কিন্তু একদম পুরো সিরিয়াস হতে হবে, আরো বেশি সিরিয়াস হতে হবে পড়াশোনার প্রতি, ঠিক আছে? এই জন্য এই জিনিসটা লক্ষ্য করবে যে আসলে তোমার যে কোর্সগুলো আছে মানবিক জ্ঞানের পেজে ঢুকে যে কোর্স তোমার পছন্দ হয় একটা তুমি ফুল ফ্রিতে পাবে। আর বাকিগুলো যেগুলো হয় সেগুলো তুমি অফিসিয়াল যে পার্সন আছে তাদের সাথে ডিসকাশন করে এনরোল করবে, ঠিক আছে? এই থাকলো আজকে পর্যন্ত। আর আরো বিস্তারিত ইনশাল্লাহ সলভ ক্লাস এবং বেসিক ক্লাসের মাঝে আরো বিস্তারিত আসবে। তো সবাইকে সে আমন্ত্রণ রইল, এবং আগামী রবিবার দিন হিস্ট্রি নেক্সট টপিকের উপর আলোচনা হবে, নেক্সট অধ্যায়ের উপর। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।